খুব ইচ্ছে ছিল গ্রামে নিজেদের একটা বাড়ি থাকবে, সে বাড়িতে ঘর ভর্তি মানুষ থাকবে। ঢাকা শহরের কোলাহলে যখন মনটা খুব বেশি খারাপ হয়ে উঠবে, তখন টুক করে গ্রাম থেকে একটু বেরিয়ে আসব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? এই তো সেই 2000 সালের কথা, যখন আমারও নিজের একটা গ্রামের বাড়ি ছিল। সে বাড়ি ভর্তি মানুষ ছিল। সেই বাড়িতে একসাথে আমরা আব্বু, আমি দাদা, ফুপি সবাই মিলে একসাথে মিলেমিশে থাকতাম। বাট হঠাৎ করেই কি যেন একটা ঝড় আসলো। আমার দাদা মারা গেল। আর দাদা মারা যাওয়ার পর থেকেই সব কিছু যেন এলোমেলো হয়ে গেল। আমাদের পরিবারটা পুরোটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আমি আর আম্মু মিলে চলে আসলাম ঢাকায় আব্বুর কাছে। আর ফুপি চলে গেল ঢাকায় তার আরেকটা বোনের কাছে। আমরা এক একজন এক এক জায়গায় চলে গিয়েছি। এখন পুরো পরিবারের সাথে কেউ কারোর সাথে কথা নেই। সবাই যার যার জীবন নিয়ে, যার যার ব্যস্ততা নিয়ে সবাই বিজি। কারোর সাথে এখন আর কারো কথা হয় না। এখন চাইলেই আর গ্রামের বাড়িতে বেড়াতেও যেতে পারি না, কারণ গ্রামের সেই ছোট্ট বাড়িটা অযত্নে অবহেলায় একদম নষ্ট হয়ে গিয়েছে। এরপর থেকে আর গ্রামে যাওয়াই হয়নি। যে কোনো প্রয়োজনে হঠাৎ করেই গ্রামে বেড়াতে যাই, আবার কাজ শেষ করে সেদিনই আবার ঢাকায় ব্যাক করি। তবে আমারও মাঝে মাঝে খুব বেশি ইচ্ছে করে, বিশেষ করে ঈদের সময়গুলোতে। সবাইকে দেখি গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে, ঈদের সময় টিকিট পায় না, টিকিট নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। এগুলো দেখে মনটা মাঝে মাঝে বেশ খারাপ হয়ে ওঠে। তখনই ইচ্ছে করে যে আমারও যদি গ্রামে নিজের একটা বাড়ি থাকতো, আমিও যেতাম ঈদের সময় গ্রামের বাড়িতে, সবার সাথে মিলেমিশে ঈদ করতাম। বাট আমাদের গ্রামে যেহেতু আমার কোনো আপন চাচা নেই বা ফুপিরাও সবাই ঢাকায় থাকে, তো আমরা যদি গ্রামে বাড়ি করিও, সে বাড়িটা আবার সেই অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাবে। সেই কারণেই মেনলি গ্রামে আমাদের বাড়ি আর চেঞ্জ করাই হচ্ছে না। তবে আমার খুব ইচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে কোনোদিন তৌফিক দান করে, তাহলে অবশ্যই আমি গ্রামে আমার নিজের একটা বাড়ি করব। আর সেটা শুধুমাত্র আমার নিজের বাড়ি থাকবে। সে বাড়িতে অবশ্যই আমি আমার মেয়েকে ঈদের ছুটিতে বা স্কুল যখন পরীক্ষার শেষ সময় ছুটি দিবে, সেই ছুটিতে আমার মেয়েকে আমার গ্রামে নিয়ে আমার বাড়িতে গিয়ে রাখবো। আমি চাই আমার মেয়েটাকেও গ্রামে একটা নিজের নানুর বাড়ি দিতে, যে বাড়িতে গিয়ে কিনা সে অনেক বেশি আনন্দ ফুর্তি করবে। কারণ ছোটোবেলায় আমিও আমার নানুর বাড়িতে গিয়ে কিন্তু অনেক আনন্দ করেছি। স্টিল নাও এখনও যদি মাঝে মাঝে যাই, আমার ভাই বোনদের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাই। বাট আমার মেয়েটা এখনও পর্যন্ত সেই নানুর বাড়িতে, গ্রামের বাড়িতে গিয়ে কোনো আনন্দ এখনও পর্যন্ত করতে পারেনি। তাই আমার খুব ইচ্ছে আমার মেয়েটাকেও সেই আনন্দটুকু দেওয়ার জন্য, যে আনন্দটুকু এখনো পর্যন্ত আমি উপলব্ধি করি আমার নানুর বাড়িতে গিয়ে। আমি এটাও জানি যে মানুষের এক জীবনে সব চাওয়াই কিন্তু পূর্ণতা পায় না। বাট যদি আল্লাহ রিজিকে রেখে থাকে, তাহলে অবশ্যই আমি আমার জীবনের শেষ সময়টুকুতেও আমার মেয়েকে এই সুন্দর ছোট্ট বাড়িটা দিতে চাই। যাই হোক, অনেক বছর পর নিজের গ্রামের বাড়িতে পা রেখে কি যে একটা মানসিক শান্তি পাচ্ছি, সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। নিজের বাড়ি, নিজের অস্তিত্ব, নিজের একটা জায়গা, এটা যে একটা আনন্দ, এটা যে একটা ভালো লাগা, এটা শুধুমাত্র তারাই উপলব্ধি করবে যারা কিনা আমার মতো এত বছর পর নিজের গ্রামের বাড়িতে পা রাখে। আর সাথে যদি তার নিজের গ্রামের বাড়ির প্রতি ভালোবাসা এবং মায়া মমতা থাকে। এই যে জায়গাটুকু তো দেখছো, ছোটোবেলায় কত আসতাম এই জায়গাটুকুতে খেলাধুলা করতে, আর এখন সব কিছুই কেমন যেন অপরিচিত লাগছে। এই রাস্তা, এই ঘাট, এই বাজার, সব কিছুই অপরিচিত হয়ে গিয়েছে। ছোটোবেলায় কিন্তু আমরা ঠিক এই বাজার থেকেই বাজার করতাম। এটা আমাদের গ্রামের সবথেকে বড় একটা বাজার। এইখানে ছোটোবেলায় আমি আমার আম্মুর সাথে বাজার করতে আসতাম, যখন গ্রামে থাকা হতো আমাদের আর কি। তো এইখানে আজকে সাপ্তাহিক বাজার বসেছে। প্রতি গ্রামের বাড়িতেই কিন্তু বা গ্রামের বাজারগুলোতেই কিন্তু সাপ্তাহিক বাজার থাকে। সপ্তাহে যে কোনো 2 দিন বা 1 দিন সেই বাজারটা অনেক ধুমধাম করে বা বড় পরিসরে বসে থাকে আর কি। আর এছাড়া এই বাজারের দিন অন্যান্য বাজার দিনের তুলনায় একটু বেশি ধরনের শাকসবজি পাওয়া যায়, প্লাস মাছ মাংস পাওয়া যায়। এছাড়া আমাদের গ্রামের বাড়ি আলহামদুলিল্লাহ খুবই নামি দামি একটা বাড়ি। দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষ আমাদের গ্রামের বাড়িতে আসে।
তোমরা জানি না বিশ্বাস করবে কি না, যদি বলি আমাদের গ্রামের বাড়িতে বাণিজ্য মেলা থেকেও অনেক বেশি মানুষ আসে, তাইলে কি তোমরা বিশ্বাস করবে? কেন আসে সেটা তোমাদেরকে একটু পরেই বলবো, বাট তার আগে হচ্ছে দুপুরের সময় হয়ে গিয়েছে আর কিছু খাইনি এখনও। যে কাজটা করার জন্য এসেছিলাম সে কাজটা মাত্রই কমপ্লিট করতে পারছি। তো এখানে খাওয়ার কোনো রকম হোটেল ছিল না, দ্যাটস ওয়াই ভাবলাম কেননা গরম গরম চা আর রুটি দিয়েই এখন দুপুরের খাবারটা ফিনিশ করি। আমরা বাঙালি মানুষ, আমাদের চা আর রুটি হলেই কিন্তু দুপুরের খাবারটাও মাঝে মাঝে কমপ্লিট হয়ে যায়। তো এখানে আসার পর দেখলাম মামা হচ্ছে একদম টাটকা টাটকা গরম গরম গরুর দুধ বিক্রি করছিল। তো ওইখান থেকে আমি আর খালামুনি দুইজনে 2 গ্লাস গরুর দুধও খেয়ে নিলাম সাথে। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম যে আমাদের সামনে বিশাল বড় একটা হাক্কা আছে। ছোটবেলায় কিন্তু এই হাক্কা দিয়ে মাঝে মাঝে অনেক নদী পার করতাম, বাট অনেক বছর হয়েছে এই ধরনের হাক্কাতে কিন্তু আমার উঠা হয়নি। তো প্রথম প্রথম আমার কিন্তু অনেক নার্ভাস লাগছিল, বিশেষ করে খালামুনি অনেক ভয় পাচ্ছিল, বাট আমি কিন্তু খুব সাহসিকতার সাথে হচ্ছে আজকে হাক্কাটা পার করে ফেলেছি। গ্রামের এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু অনেক বেশি আনন্দ দিয়ে থাকে। অনেক বছর পর এই সবুজের মাঝে এসে জীবনে যত সব দুঃখ কষ্ট আছে সব কিছুই যেন মুছে একাকার হয়ে যাচ্ছে। যাই হোক, একটু আগে যেটা তোমাদেরকে বলছিলাম যে আমাদের গ্রামের বাড়িতে লাখ লাখ মানুষ আসে দূর দূরান্ত থেকে। ঢাকা থেকেও কিন্তু অনেক লাখ লাখ মানুষ আসে এইখানে শুধুমাত্র এই মাজারটাতে। যারা এখানে এসেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা জানো না তাদেরকে আমি বলি যে এইখানে প্রতি বছর চৈত্র মাসের 16, 17, 18 এই 3টা দিন প্রচুর জমজমাট মেলা হয়ে থাকে। যেই মেলা দর্শন করার জন্য লাখ লাখ মানুষ দূর দূরান্ত থেকে আসে। যারা হচ্ছে ঢাকা থেকে এই লোকেশনে আসতে চাও তারা কিন্তু সায়দাবাদ থেকেই যদি এই লোকেশনটা বা এইখানকার মাজারটার নাম বলো, তারা খুব ইজিলি এখানে আসতে পারবে। তো অনেক বছর পরে আমার এই গ্রামের ঐতিহ্যবাহী মাজারে আসতে পেরে আমার কাছে তো বেশ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সো এখন সব কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।